আমরা জানি যে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র এবং ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরে ইরান কিন্তু ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স বা পশ্চিমী প্রভাব থেকে মুক্ত হয় এবং তখন ইরান স্বাধীনভাবে নিজের যে বিদেশ নীতি সেটা নেওয়া শুরু করে। তারপর আমরা দেখেছি যে হুথি, হিজবুল্লাহ এরকম কিছু গোষ্ঠীকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ইরান নিজের প্রভাব বিস্তার করেছিল। এবারে এখানে আমরা এটাও দেখেছি যে ইরান নিজের সামরিক শিল্প গড়ে তুলেছে। ইরাকের সঙ্গে যে যুদ্ধ সেটাও ইরানকে বেশ কিছুটা অভিজ্ঞতা দিয়েছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ইরানের যে ভবিষ্যৎ সেটা কিন্তু ডিপেন্ড করছে ইরানের অভ্যন্তরীণ যে গণরোষ সেটার তীব্রতার উপরে এবং ইউএস, ইসরায়েল এই দেশগুলোর চাপের উপরে। এবার এই মুহূর্তে দেখতে গেলে তো ইরানের ওপরে যে সমস্ত ইউএস স্যাংশনস রয়েছে সেগুলো কমার কোনো আশা নেই, সেগুলো কমার কথা নয়। এবারে কথা আসে রাশিয়া এবং চায়না। যদি প্রশ্ন করা হয় যে ইরান কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে রাশিয়া এবং চায়নার সাহায্যে, তাহলে কিন্তু উত্তরটা না বললেই চলে। ইউএসএ এবং ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া এবং চায়নার কাছ থেকে এই মুহূর্তে ইরান যে কোনো সাহায্য পাবে এটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, এটা ঠিক যে রাশিয়ার তরফ থেকে ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন করা হয়েছে। রাশিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে ইরানিয়ান গভর্নমেন্টের ওপরে যে এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এটাকে কন্ডেম করা হয়েছে। এটাও ঠিক যে রাশিয়ার তরফ থেকে কিছু মানবিক সাহায্য দেওয়া হয়েছে এবং সীমিত প্রযুক্তিগত সাহায্যও দেওয়া হয়েছে। কিন্তু এবার কথা হচ্ছে 2022 সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে তো রাশিয়া নিজেই জড়িয়ে আছে। এর ফলে রাশিয়ার নিজের যে রিসোর্সেস তার তো কিছু ক্ষতি হয়েছে। হ্যাঁ, এখানে ইরানকে অস্ত্র দিয়ে সাহায্য করতে দেখা গেলেও 2025 সালে কিন্তু ইরানকে সামরিকভাবে সরাসরিভাবে হেল্প করতে কিন্তু রাশিয়াকে দেখা যায়নি। সরাসরিভাবে ইরানকে সামরিকভাবে সমর্থন করার জন্য রাশিয়াকে কিন্তু হস্তক্ষেপ করতে এখানে দেখা যায়নি। তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে রাশিয়া নিজে ওয়েস্টার্ন স্যাংশনসে জর্জরিত ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে। তো এবারে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাশিয়া হয়তো এহেন পরিস্থিতির মধ্যে আর কোনো আন্তর্জাতিক সংঘাতে জড়াতে চাইবে না। রাশিয়া এই মুহূর্তে হয়তো ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইবে না। আর তারপর আবার ইরানের আর্থিক দুর্বলতার জন্য তার বড় অস্ত্র কেনার ক্ষমতাও কম। এইবারে আসা যাক চায়নার কথায়। এটা ঠিক যে চায়না হলো ইরানের ওয়ান অফ দ্য মেজর ট্রেডিং পার্টনার্স। চায়না হলো ইরানের তেলের সব থেকে বড় ক্রেতা। কিন্তু যুদ্ধের সময়ে ইরানকে সাহায্য করার ক্ষেত্রে চায়নার অবস্থান কিন্তু ভীষণ সতর্ক এবং সত্যি বলতে কি লাভ কেন্দ্রিক। সোজা কথায় ডোনাল্ড ট্রাম্প থ্রেট দিয়েছিলেন যে সমস্ত দেশ ইরানের সঙ্গে ট্রেড রিলেশনশিপস রাখছে সেই সমস্ত দেশের ওপরে ইউএস এর তরফ থেকে সেই সমস্ত দেশের ওপরে 25% ট্যারিফ যোগ হবে। আর চায়না কিন্তু এটাতে রেসপন্ড করেছিল। চায়না তখন রিটেলিয়েশনের থ্রেট দিয়েছিল। তো এই ব্যাপারটার থেকে আবার ওই ইউএস চায়না ট্যারিফ ওয়ারের একটা গন্ধ সেটা তো আমরা পেয়েছি। এবারে নিজের আর্থিক স্বার্থের কথা ভেবে চায়না ইরানের পক্ষে থেকে আর কোনো সংঘাতে নিজেকে জড়াতে চাইবে বলে তো মনে হয় না। এমনি ইরানের আর্থিক অস্থিরতা, আঞ্চলিক অস্থিরতা এইসব কারণে চায়না বড় কোনো বিনিয়োগও করতে চায় না ইরানে। আর 2021 সালে এই দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছে সেখানে যুদ্ধকালীন সামরিক সহায়তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক একই রকমভাবে 2025 সালে রাশিয়ার সঙ্গে ইরানের যে চুক্তি হয়েছে সেখানেও কিন্তু মিউচুয়াল ডিফেন্স ক্লজকে অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে সোজা কথায় বলা যেতে পারে যে চায়না এবং রাশিয়া পরোক্ষভাবে ইরানকে সমর্থন জুগিয়ে গেলেও সরাসরিভাবে ইরানকে সাপোর্ট করে কিন্তু বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করতে চায় না। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে চায়না এবং রাশিয়া ইরানের মানবাধিকার প্রশ্ন, তারপর বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ইরানের অ্যাসোসিয়েশন, সেই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি এই বিষয়গুলোকে সরাসরিভাবে সমর্থন করবে না। এবং সত্যি বলতে কি ইরানের যে আর্থিক দুর্বলতা সেটার সুযোগ নিয়ে রাশিয়া এবং চায়না তার কাছ থেকে তেল, ড্রোন এসব নিচ্ছে। তা বলে ইরানকে সামরিক সুরক্ষা এরা দেবে না। এবং এই যে এই অনিচ্ছা এটা বর্তমান পরিস্থিতি থেকে আরো বেশি স্পষ্ট হয়েছে। কূটনৈতিক সমঝোতা বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের সংকট মিটবে বলে মনে হয় না। ডোনাল্ড ট্রাম্প এদিকে ইরানে ইউরেনিয়াম এনরিচমেন্ট মেনে নিতে রাজি নয়, আর অন্যদিকে ইরান এটা নিয়ে আলোচনায় রাজি নয়।
এবার নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে থ্রেট দেওয়া হয়েছে যে যদি ইরানে পরমাণু অস্ত্রের পুনর্গঠন হয় তাহলে আক্রমণ করা হবে। ইতিমধ্যেই হুথি, হিজবুল্লাহ এই দলগুলি দুর্বল হয়ে পড়েছে। সেই সঙ্গে ইরানের ওপরে থাকা স্যাংশনসের কারণে ইরানেরও অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট বাড়বে। যে ইরানে এই যে ইসলামিক শাসন বিরোধী একটা সেন্টিমেন্ট, এটা আরো তীব্র হবে এবং আমরা এটাও দেখতে পাবো যে একটা দীর্ঘমেয়াদী অস্থিরতা হয়তো তৈরি হলো এবং শাসন ব্যবস্থার পরিবর্তনও হয়তো এলো, এটাও আমরা দেখতে পারি। ইরানের সরকার একদিকে বলছে যে বিক্ষোভকারীদের বিক্ষোভের কথা শুনে দেখবে, আর অন্যদিকে ইরানের সরকার এও বলছে যে যারা বিক্ষোভ করছে তারা হলো জঙ্গি, ইসরায়েল আমেরিকার ভাড়াটে গুন্ডা। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি হতাহতের যে সংখ্যা সেটাকে চেপে রাখার চেষ্টা করছে ইরানের সরকার, এবং ইরানে এই বিক্ষোভের সূত্রে মৃত্যুর সংখ্যা বাড়ছে। মানুষ তাদের প্রিয়জনদের মৃতদেহ নিয়ে যাচ্ছে আর স্লোগান দিচ্ছে খামেনির মৃত্যু হোক, খামেনির মৃত্যু হোক। আর উল্টো দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৌলবাদকে প্রশ্রয় দিয়ে পরাধীনতার সন্ধানে বাংলাদেশ। তাহলে সব মিলিয়ে কি ভাবছেন, স্বাধীনতার পথে ইরান নাকি নতুন জয়ের পথে আমেরিকা, কোনটা?